Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা, আনটোল্ড স্টোরি অফ মমতা। 19 নম্বর এপিসোডের বক্তা বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। মানে দুটো পরিচয় আমরা সাধারণভাবে বলি ওর। একটা, তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা তো সবারই মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কি করেন তা একটা দিক, তার মধ্যেও মমতার নিজস্বতা আছে। এই মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার তার যে পদ্ধতি, সেখানে কিন্তু অন্য ধরনের মমতাকে পাওয়া যায়, সেটা আমি বলবো। আর একটা হচ্ছে তিনি জননেত্রী, সেই হিসেবে তার জননেত্রী হয়ে ওঠার পিছনে কোন ধরনের মন মমতার রয়েছে, যার ফলে তিনি এত জনপ্রিয় হয়েছেন। তিনি যেখানে যান, এখন তো দেখছি সর্বভারতীয় স্তরে মমতার প্রতি সাধারণ মানুষের আগ্রহ, সর্বভারতীয় আগ্রহ তৈরি হয়েছে। সারা ভারত তাকে পছন্দ করছে। এইটা ব্যাখ্যা করা শুনেছি যারা রাজনৈতিক পর্যবেক্ষক, তারা তার ব্যাখ্যা করেন, বললেন যে এটা ব্যাখ্যাতীত। যেমন লতা মঙ্গেশকরের কণ্ঠস্বরের মধ্যে কি জাদু আছে, এটা সলিল চৌধুরী বলেছেন যে এটা বিশ্লেষণ করে দেখানো যায় না, অথচ অনুভব করা যায়। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় এত জনপ্রিয় কেন, আমরা যতই বলি না কেন, তার জনপ্রিয়তা ব্যাখ্যা করা খুব কঠিন। এমন একটা মিশ্রণের মধ্যে, এমন ব্যক্তিত্বের, আচরণের, স্বভাবের, তার চলাফেরার, ওঠা বসার এমনই একটা আকর্ষণ আছে, যাতে সাধারণ মানুষ সাড়া না দিয়ে পারে না। যেমন ওর কথা বলার যে ভঙ্গি, যেটাকে আমরা বলি বাগধারা, যেটা ইডিয়ামস, কোন শব্দ বলবেন, সাধারণ মানুষের কোন কথাটা সাধারণ মানুষ কেমন করে বলেন, সেটাকে অনুসরণ করে সেটাকে তিনি তার স্টাইল, কথা বলার স্টাইল করে নিয়েছেন। খুব সহজে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন এমন ধরনের ভাষা উনিই বলেন। আমরা কখনো কোনো মুখ্যমন্ত্রীকে এরকমভাবে অত্যন্ত সাধারণ মানুষের সাধারণ শব্দ দিয়ে, প্রতিদিনের চেনা জানা বাগধারা দিয়ে কথা বলতে আগে দেখিনি। এটা তাকে অন্য মমতাকে অন্য মমতায় তুলে ধরেছে, এটা বলতেই হবে। উনি একই সঙ্গে আবার মাঝে মাঝে দেখা যায়, যখন তিনি খুব ইংরেজিতে কথা বলেন এবং খুব চমৎকার ইংরেজি বলেন, তখন আবার আমি তো বিহ্বল হয়ে যাই। মানে ইনি একটু আগেই সাধারণ মানুষের, সাধারণ বাঙালির ভাষায় কথা বলছিলেন, আর তারপরে হঠাৎ করে তিনি ইংরেজিতে বলতে শুরু করলেন। তখন মমতাকে অন্য এক মমতা মনে হলো, যে একে তো আবার চিনি না আমি। এবং দিন দিন তিনি যেমন হিন্দি, উর্দু, যে সমস্ত ভাষায় উনি কথা বলছেন এবং তার চর্চা করছেন, আমি অতি সম্প্রতি জানতে পেরেছি, একটা পুরস্কার নিতে গিয়ে জানতে পারলাম, ওখানে যিনি উর্দু ভাষার উর্দু একাডেমির যিনি প্রধান, তিনি বলছিলেন যে তিনি কথায় কথায় উর্দু শের শায়রি বলেন, এবং এটা তার যত দিন যাচ্ছে এটা বলতে পছন্দ করেন তিনি। তা এটা তো কেউ জানে না যে তিনি শের শায়রি বলতে এত পছন্দ করেন। এবং সর্বভারতীয় স্তরে তিনি হয়তো দেখা যাবে ইকবাল চর্চা করছেন, বা ওই জাতীয় বড় কবিদের যেখানে নজরুল করছেন, হয়তো ওখানে ইকবাল চর্চা উনি করবেন। আগামী দিনে হয়তো তাকে এই অবস্থা আমরা দেখতে পাবো, খুবই স্বাভাবিক তার পক্ষে। সেজন্য বলছি, এও আর এক মমতা, ভাষাকে কেন্দ্র করে, কবিতা, শের শায়রিকে, বাংলা কবিতা, তেমনি আবার শের শায়রিকে কেন্দ্র করে মমতার আর একটা রূপ ফুটে উঠছে, যার ফলে একটা আশ্চর্য কৌতূহল রয়েছে জীবন সম্পর্কে।
সংবেদনশীলতা রয়েছে, উনি যেভাবে গড়ে উঠেছেন, রাজনৈতিক জীবনটা যেভাবে তার গড়ে উঠেছে, সাধারণ মানুষের ভেতরে তাদের সঙ্গে থাকতে থাকতে গড়ে উঠেছে, তাদের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ভেতর দিয়ে যে মমতা উঠে এসেছে আমাদের সামনে, সেই মমতার মধ্যে যে সংবেদনশীলতা, মানুষের প্রতি দরদ, ভালোবাসা, এগুলো আমি রাস্তা হাঁটতে হাঁটতেই দেখেছি। পাশাপাশি হাঁটতে হাঁটতে আমি বলছিলাম যে মজা করে যে রবীন্দ্রনাথের একটা কথা আছে যে আমরা যখন ইতিহাসের মধ্য দিয়ে চলি তখন বুঝতে পারি না যে আমরা ইতিহাসের মধ্য দিয়েই চলেছি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই সবুজের অভিযান বলে একটা পদযাত্রা হয়েছিল সবুজের পক্ষে আন্দোলন গড়ে তোলার জন্যে। তখন উনি যেতে যেতে আমি বলছি যে এরকম মানে রবীন্দ্রনাথ বলেছেন এই কথা যে আমরা বুঝতে পারি না যে এই যে ইতিহাসকে নিয়েই আমার তখন আমার মনে হচ্ছিল যে আমি তো একটা ইতিহাসের সঙ্গেই চলেছি। তা এটা তো বলতে সংকোচ হচ্ছে আমার, যে আমি একটা জীবন্ত ইতিহাসকে সঙ্গে করে আমার পাশে উনি হেঁটে যাচ্ছেন, একেবারেই পাশে। আমার বলতে ইচ্ছে করছে যে আমি তো ইতিহাসের সঙ্গেই চলেছি, কিন্তু এটা বলতে পারছি না। আমি তখন একটু ছলনা করে রবীন্দ্রনাথের কথাটা রবীন্দ্রনাথেরই আমি বললাম যে আমরা বুঝতে পারি না যে আমরা যে ইতিহাসের ভেতর দিয়ে যাচ্ছি, ইতিহাসের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা শুধু রাস্তা দিয়ে যাচ্ছি না, এর মধ্যে আমাদের একটা ইতিহাস চলেছে, কিন্তু বুঝতে পারি না যে আমরা ইতিহাসের মধ্য দিয়েই চলেছি। তো উনি তাকিয়ে বললেন এ তো ভারী সুন্দর কথা। তো বলে হ্যাঁ, এটা ভারী সুন্দর কথা। তখন অন্য মন্ত্রীদের, উনি আশেপাশে ছিলেন, তাদের ডেকে বলছেন, দেখো বাশার সাহেব কি বলছেন, যে আমরা ইতিহাসের ভেতর দিয়ে যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না যে আমরা ইতিহাসের ভেতর দিয়ে যাচ্ছি, ইতিহাসের সরণি ধরে যাচ্ছি। বলতে বলতে উনি আঙুল তুলে বললেন, এই ঠিকই বলেছেন, এই যে এটা আমাদের সুভাষদার বাড়ি এখানে, আমি মাঝে মাঝে এসেছি, এখানে এসেছি বহুদিন। তখন বললাম যে সুভাষদার সঙ্গে আমার খুব ভাব ছিল। তখন ও শিশুর মতন হেসে উঠে বললেন, আমারও কিন্তু সুভাষদার সঙ্গে ভাব ছিল। এই যে শিশুর মতো বলে ওঠা যে আমারও সুভাষদার সঙ্গে ভাব ছিল, এইভাবে যে একজন এত বড় মাপের মানুষ, এইভাবে যে তিনি এইভাবে শিশুর মতন কথা বলে উঠবেন, এবং তার ভেতর দিয়ে বোঝা গেল যে সুভাষদাকে কতটা ভালোবাসতেন। সুভাষদা মানে এখানে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথা বলছি আমি। তো তার নামে তো আমাদের প্রান্তিকতম স্টেশন যেটা আমার বাড়ির কাছাকাছি এখানেই আছে, 5 মিনিট দূরত্বে আছে, 5-7 মিনিট দূরত্বে আছে ট্রেনের দূরত্বে, যেখান থেকে আমরা যাতায়াত করি। ওটা মানে শেষ তম স্টেশন ওটা। যার ফলে তাকে তিনি চিরস্মরণীয় করে রেখেছেন এইভাবে। এটা আর একটা দিক মমতার। আর কবিতা অসংখ্য কবিতা লিখেছেন তিনি, এবং যখনই কোনো ভাব কোনো মাথার মধ্যে আসে তখনই তিনি লিখে ফেলেন, খুব দ্রুত লিখতে পারেন, এবং অনেক সময় চলতে চলতে ভাব এলেও সেটা তিনি লিপিবদ্ধ করে ফেলেন বা বলেন, কেউ লিখে নেয়। এত কাজের মধ্যে এই চর্চা করেন, ফলে তার শিল্প সাহিত্য সম্পর্কে আলাদা একটা আগ্রহ রয়েছে, যেটা অন্য মমতাকে চিনিয়ে দেয়। এই সমন্বয়বাদী তিনি, সেই জন্যে তিনি রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে স্বামী বিবেকানন্দ, এদের, মহাত্মা গান্ধী এবং নেতাজি, বিভিন্ন অক্ষের লোককে তিনি একত্রিত করে ফেলেছেন। তার জীবনাচরণের মধ্যে তিনি এদের আদর্শকে মিলিয়েছেন। তাহলে ভারতবর্ষের ইতিহাসে যে সমন্বয়ের ধারাটা চলেছিল, সেই ধারারই তিনি, যেটা আকবর থেকে এসেছে, দারাশুকো থেকে এসেছে, রামমোহন থেকে এসেছে, যেটা এসে এই কবি রবীন্দ্র নজরুলের মধ্যে এসে মিশেছে, এই পথের পথিক উনি মমতা এই পথটাকে অবলম্বন করে চলেছেন। যার ফলে তার, এবং চলেছেন নয়, এটা দিয়ে এই সাংস্কৃতিক এই ধারাটাকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অশেষ সাফল্য, সেটা আমাকে মুগ্ধ করে খুব।
আজাদকে যেমন আজাদ চর্চাটার উপর গুরুত্ব দিয়েছেন। এবছর গতকালই আমি একটা আজাদ পুরস্কার যেটা দেওয়া হয়, এটা খুব মর্যাদাবান পুরস্কার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার আগ্রহের জন্যেই আমাকে এই বছর তিনি চেয়েছেন। ফলে এবছর আমি সেই সম্মানটা আমি পেলাম, গতকালই পেয়েছি সেটা আমি। তার ফলে এই সময়ে এটা আমার মনে পড়ছে। আর রোকেয়া চর্চাও তিনি একই সঙ্গে রোকেয়া পুরস্কারও দেওয়া হলো, তাঁর বাড়ির কাছের একটা স্কুলকে দেওয়া হলো, ভবানীপুরের গার্লস, এটা তার পছন্দের স্কুল। যার ফলে এই যে রোকেয়ার মধ্যে এবং আজাদের মধ্যে যে সমন্বয় এবং শিক্ষাক্ষেত্রে তাদের যে অবদান, সংস্কৃতি এবং শিক্ষা দুটো ক্ষেত্রে যে অবদান, সেটা মমতা এই এত কাজের মধ্যে মনে রেখে কিন্তু এই কাজগুলি তিনি করলেন, যার সঙ্গে আমারও নাম একভাবে জড়িয়ে গেল। এটা আমার কাছে গৌরবজনক ব্যাপার যে এইভাবে তিনি আপন মনে যেটা মনে করেন, যেটা করা উচিত করেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, যেটা অন্যদের ক্ষেত্রে আমি দেখিনি। যেখানে আমি বরকতের ব্যাপারে বলেছিলাম, আবুল বরকত, মানে যিনি ভাষা শহীদ, আমি মুর্শিদাবাদের ছেলে, মুর্শিদাবাদেরই তিনি, এখানে তার নামে একটা ভাষা উদ্যান হোক, এই প্রস্তাবটা আমি রেখেছিলাম। আমার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তিনি ইন্দ্রনীল সেনকে বলেছেন যে এটা করতে হবে। যার ফলে কীভাবে কী হয় সেটা এখন ওরা পরিকল্পনা করে, প্ল্যান করে ওটা ওরা করবেন, মানে ইন্দ্রনীল করে দেবেন। মানে 20 থেকে 35-এর মধ্যে হবে। আমার সময়টা খুব স্পষ্ট করে মনে পড়ছে না, কিন্তু একদিন দেখছি শিয়ালদা সোনারপুর স্টেশনে আমি তাকিয়ে দিই, যেহেতু ইনি তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি, একা কিন্তু বক্তৃতা করছেন, কেউ নেই, দলের কোনো লোক নেই, কিন্তু উনি ট্রেনকে আরও গতিশীল করবেন কিভাবে, আরও কি উন্নতি করবেন কিভাবে, সে সম্পর্কে একা একা বলে যাচ্ছেন। আমি ভাবলাম যে কী দৃঢ় মনোবল, আর তখন বয়স তার কম, হ্যাঁ, তার মধ্যে সে বলিষ্ঠতা ফুটে উঠছে আরও বেশি, যে তিনি দৃঢ়প্রতিজ্ঞ এটাকে আরও সুন্দর করবেন বলে। সেই বিষয়ে কিন্তু উনি অনর্গল বলে যাচ্ছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম যে উনি কীভাবে চলেন, কীভাবে ভাবেন, একটা ঝলক যেভাবে উনি উঠে এলেন আমার মনের মধ্যে, আজও ভুলতে পারি না। উনি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, এই চিত্রটা, একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, এই ছবিটা কিছুতেই ভোলা যায় না। আর একটা ঘটনাও খুব মনে আছে, এই শিমুলতলার একটা কাছেই, শিমুলতলা কারবালা, এখানে তিনি মানুষের জন্য ত্রাণ নিয়ে বসে আছেন একা। সন্ধ্যা হয়ে আসছে, সূর্যাস্ত হচ্ছে, আজান পড়ছে, তখনও কিন্তু তিনি বসে আছেন ওখানে একটা বড় পুটুলিতে, জামা কাপড় নিয়ে এসছেন ছেলে মেয়ে, ছোটো ছোটো বাচ্চাদের জন্য। এইটা নিয়ে তিনি কিন্তু অপেক্ষা করছেন, নামাজ হয়ে গেলে মানুষ যখন বেরিয়ে আসবে তখন ওখানেই তিনি সবাইকে ওখানে দেবেন আর কি, ডেকে তারা ডাকবে তাহলে বাচ্চাদের, তখন ওটা দেবেন। একা বসে আছেন, কেউ নেই। ভাবছি যে এটা কি, তার মানে কাজ করার স্টাইলটাই কেমন জানো। এটা তো মানুষকে, এটা তো স্বতঃস্ফূর্ত, ইনি তো প্ল্যান করে আসছেন না, উনি আসলে মানুষের প্রতি টান থেকে আসছেন, হ্যাঁ, ভালোবাসার থেকে কিন্তু ছুটে এসেছেন। এই যে মানুষ কিন্তু যেটা সহজে অনুভব করতে পারে, সে হলো কেউ যদি আমায় ভালোবাসে, এটা আমি অনুভব করতে পারি। এটাই মানুষ সবচেয়ে বেশি ভালো অনুভব করতে পারে, যে অমুক মানুষটা আমায় ভালোবাসছে। রাস্তা দিয়ে চলতে চলতেও যখন কোনো মানুষ এসে গায়ে হাত দেয়, হয়তো চেনা মানুষই, তখন আমার যেমন মনে হয় যে কোথায় চললে বলে কাঁধে হাত রাখে, তখন যেমন যে এ তো আমার চেনা এবং আমার প্রতিবেশী, অথবা আমার ভাই, অথবা আমার বন্ধু, তাতে ঘাড় ঘুরিয়ে যেমন আনন্দ পায় দেখে। আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধরনের, মানে মানুষকে সাহায্যের সঙ্গে সঙ্গে মানুষের আপনার হয়ে ওঠার একটা আশ্চর্য শক্তি ওর মধ্যে রয়েছে, এবং সবসময় গরিব মানুষের পাশে থাকার একটা সংকল্প রয়েছে। কারণ তিনি ওই দুঃখ যন্ত্রণার ভেতর দিয়ে গড়ে উঠেছেন।
লড়াইয়ের ভেতর দিয়ে গড়ে উঠেছেন। যার ফলে অন্যদের যখন কাজ করতে দেখেন তখন আবার খুশি হন। মানে কাজের মানুষকে পছন্দ করার পিছনেও কিন্তু মমতার এটাই আছে, কারণ তিনি নিজে কাজ করতে ভালোবাসেন। যার ফলে একদিকে তিনি নিঃসঙ্গ একা বক্তৃতা করছেন, আবার জামা কাপড় নিয়ে দেবেন বলে সন্ধ্যা হয়ে আসছে উনি বসে আছেন মসজিদের বাইরে, বসে আছেন অপেক্ষা করছেন একা। এই দুটো দৃশ্য কখনো ভোলা যায় না। এটা তার 30-35 বছর আগের ক্ষমতা, তখন তিনি এইভাবে মুখ্যমন্ত্রী নন, তখনকার একটা ছবি। আমার এটা মনে নেই যে তখন তিনি রেলমন্ত্রী ছিলেন নাকি অন্য কিছু ছিলেন, আমার মনে নেই, কিন্তু এই দুটো ছবি আমি ভুলতে পারি না। একা কিন্তু অনন্য, একাই শুধু নন, উনি এত স্বতন্ত্র, এত আলাদা যে কারোর সঙ্গে আমি মেলাতে পারি না তাকে। চলতে চলতেই দেখা গেল একটা চলমান বৈঠক হচ্ছে, মানে মন্ত্রীদের নিয়ে। আমি চলছি, তার মধ্যে ববি হাকিমকে নির্দেশ দিচ্ছেন কি আরেকজন কোনো মন্ত্রীকে নির্দেশ দিচ্ছেন এই কাজটা করো। একটা রাস্তার উপরে একটা বাড়ি দেখে বললে যে এ তো ভেঙে পড়বে, এটার জন্য ব্যবস্থা করতে হবে। তো বলছেন যে এটা কিভাবে করবে, ববিকে বলছেন, ববি হাকিমকে, যে কীভাবে করবি তুই? তো বলেছে এটা তাহলে তো কেন্দ্রের সঙ্গে একটু, মানে কেন্দ্রীয় সরকারের কোনো একজন আধিকারিক বা কেউ কোনো মন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। বলছে না, ওটা করে হবে না, ওটা তোর ওই কথা চালাচালি হবে, কাজের কাজ হবে না। তোর যেটুকু শক্তি আছে, করবার ক্ষমতা আছে, সেটা দিয়ে কিন্তু এই বাড়িটাকে রক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে এই যে চলতে চলতে মানে সিদ্ধান্ত নেওয়া, চলতে চলতে কাজ করা, এও কিন্তু মমতার আরেকটা রূপ, যে দ্রুত করেন। যে কাজ 5 বছর লাগবে উনি সেটা 5 মিনিটে করেন। 5 বছর সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে। অন্যান্য দল যেখানে অনেককে নিয়ে চলে, এখানেও তিনি অনেককে নিয়ে চলছেন, কিন্তু যেহেতু তিনি মানে সুপ্রিমো, সবার ওপরেই যেহেতু তার সমস্ত কথা, তার আদেশ নির্দেশ কার্যকরী হয় বলে, এবং সেভাবেই দলটাকে তিনি গড়ে তুলেছেন, তার দলের কাঠামোকে ওইভাবেই তৈরি করেছেন, ফলে দ্রুত কাজ করতে পারেন। তা আমরা চাইছি যে এই বাংলা একটা বিধান রায়ের আমলে একটা রূপ, একটা চেহারা হয়েছিল, বাংলার উন্নতি হয়েছিল, বাংলার, সেজন্য তাকে বাংলার রূপকারও বলা হয়। তো বাংলার দ্বিতীয় রূপকার যিনি এই এত বছরের ইতিহাসে, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলে আমরা এই বাংলার উন্নয়ন তার হাত ধরে হবে, তিনি এটা এগিয়ে নিয়ে যাবেন, সেইটা আমরা চাই। আর মমতার নিজের যে মাতৃত্ববোধ, মাদারহুড, যেটা মেয়েদের, নারীর মধ্যে স্বভাবতই থাকে, তার একটা চেহারা হচ্ছে তার মা নাম দিয়ে যে সবচেয়ে দীর্ঘতম ব্রিজ, যেটা সাঁকো, যেটা যার উপর দিয়ে আমরা, উড়ালপুল, তার নাম রেখেছেন মা। এই পৃথিবীতে নেই। অন্য মমতা তো খুঁজি, একটু চোখ রাখলে কিন্তু অন্য মমতাকে দেখা যায়। মা ব্রিজটার উপর দিয়ে যখন যাচ্ছি তখনই মনে হবে আশ্চর্য তো, এই ব্রিজটার নাম মা, এরকম হয়। মানে মাকে অত্যন্ত ভালোবাসতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দুঃখে কষ্টে সবসময় মাকে কাছে রাখতেন তিনি, এটা আমরা জানি। তারপর তার নামেই কিন্তু ওই ব্রিজটাকে উৎসর্গ করেছেন মমতা, যেটা তার ব্যক্তি মমতার মায়ের প্রতি তার যে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, সেখান থেকে কিন্তু সেটাই স্মরণীয় হয়েছে মা ব্রিজ নামকরণের মধ্যে। এটা মমতার আরেকটা রূপ, মানে ব্যক্তিগত সংবেদনশীলতা, তার মমত্ববোধ, তার ভালোবাসা মানুষের প্রতি, তার যে রূপ, সেটাই কিন্তু তার রাজনৈতিক কাজের মধ্যে বা তার প্রশাসনিক কাজের মধ্যে দিয়ে ফুটে উঠছে। এইভাবে তিনি পথ চলেছেন। আমি একটা মানে লেখা যখন মমতাকে নিয়ে ভাবি, তখন বললে তার পথ হাঁটা, এটা আমার কাছে খুব প্রতীকী হয়ে ওঠে। যিনি কীভাবে পথ হাঁটছেন, জীবনের পথ, রাজনীতির পথ, তারপরে প্রশাসনিক দায়িত্ব পালনের পথ,
এমনকি একটা ছবি খুব ভালো লাগে, যখন একটা শিশুকে তিনি কোলে করে নিয়ে মানে সোহাগ করেন শিশুটা, তখন মনে হয় যে এই যে মাতৃরূপটা তার দেখা যাচ্ছে, এই উপাদানটা কিন্তু রাজনীতিতে মিশে গেছে। এটাকে এর একটা তাত্ত্বিক রূপ আছে, কিন্তু আমি সে আলোচনায় যাব না। আমি সাধারণভাবেই বলছি যে এই পৃথিবীকে রক্ষায়, পৃথিবীও কিন্তু মহাকায় প্রাণী বলছেন না রবীন্দ্রনাথ, যেটা একটা প্রাণীর মতো, একে আঘাত করলে কিন্তু এ লাগে। তাই যে যুদ্ধ চলছে এখন, যত বোমা পড়ছে, যত অস্ত্রের আঘাত এই পৃথিবী সহ্য করছে, এই পৃথিবীর সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে, পৃথিবী আর সহ্য করতে পারছে না। এই পৃথিবীকে রক্ষা করতে পারে কিন্তু মাতৃস্নেহ। পৃথিবীকে নারীর হাতে দিলে, মানে মমতার মতন সংবেদনশীল নারীর হাতে যদি এই পৃথিবীর ভার কখনো এসে যেত, তাহলে মনে হয় পৃথিবী আরও বেশি সুন্দর হতো। পৃথিবীকে রক্ষা করতে পারতেন না। এরকমই একটা অনুভূতি আমার মাঝে মাঝে হয় যে পুরুষতন্ত্র তো এই পৃথিবীকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। এ তো সবই দুটো যুদ্ধ তো পুরুষই করেছে, তৃতীয় যুদ্ধের দিকে এগোচ্ছে সেও পুরুষই করছে, নারী নয়। যার ফলে মানে মায়া মমতা যদি না থাকে তাহলে গ্রহ রক্ষা পাবে না। যেমন হিউম্যান বিইং হিসেবে আমরা জীবজগতের মানুষ হিসেবে গাছপালা পশু পাখির সঙ্গে যেমন আমরা একাত্ম, সেটা আমাদের উপলব্ধি করতে হয়, বুঝতে হয়। তেমনি এই পৃথিবীর সঙ্গে আমাদের সম্পর্কটা সত্যি সত্যি কী হওয়া উচিত, যেই সংবেদনশীলতায় পৃথিবীকে ভালোবাসা উচিত, তাকে রক্ষা করা উচিত, সেটা বোধহয় পুরুষরা আর পারবে না। পুরুষ ব্যর্থ করে দিচ্ছে সবসময়, পুরুষ আঘাত করে চলেছে ক্রমাগত এই পৃথিবীকে। তার হাত থেকে যদি পৃথিবীকে রক্ষা করতে হয়, তাহলে মমতার মধ্যে যে মাতৃত্ববোধ আছে, জীবপ্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে, এই সর্বংসহা, পৃথিবীর আর এক নাম সর্বংসহা পৃথিবী। কিন্তু পৃথিবী আর কত সহ্য করবে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে। যেমন একজনকে বলছে ও তো আমার ঘরের লোক, হ্যাঁ, কোনো একজন মানে সাহিত্যিকে দেখিয়ে বলছেন উনি, আমি বলে যে ও আপনি ওকে ডাকছেন না, আর ডাকবো কি, আর তো আমার ঘরের লোক, এই তুই কী করছে এদিকে এসো বলে ডেকে নিলেন। এই যে উনি আমার ঘরের লোক বলার সঙ্গে সঙ্গে কাউকে উনি ঘরের লোক বলছেন, এবং আমি ওকে ছাড়বো না কিন্তু বলছেন মিষ্টি করে। এর ভেতর দিয়ে ব্যক্তি মমতার ঝলকটা বেরিয়ে আসে, মানে মানুষ হিসেবে কেমন, তার টেম্পারামেন্টটা কেমন বোঝা যায়। সেদিন বলছি যে আমি বললাম যে আপনি ওকে ডাকছেন না, এটা বলা যায় কিন্তু মুখ্যমন্ত্রীকে বলা যায় আপনি ডাকছেন না বলে। আমি অভিযোগের সুর বলছি, কই আপনি তো ওকে ডাক না। আরে ডাকবো কি, ও তো আমার ঘরের লোক, ও আবার ডাকবো কি, এই তুমি কেন ওখানে দাঁড়িয়ে এসো একদিকে। এই যে স্বাভাবিকভাবে রেসপন্ড করলেন, ফলে সেও মনটা ভরে গেল। যখন উনি ঘরের লোক বললেন, তখন তার তো মনে একটা আনন্দ হলো না। এভাবে কিন্তু অন্যকে আনন্দ দিতেও চান তার স্বভাবের ভেতর দিয়ে। এবং যত দিন যাচ্ছে এই ভেতরের মানুষ মমতা তত উদ্ভাসিত হচ্ছে, তত ফুটে উঠছে আমাদের সামনে। তার ফলে আরও অনেক মানুষ যারা খুব কাছে থেকে দেখেছেন, তারা আরও কাছে দেখেছেন, আমার চেয়েও বেশি কাছে থেকে দেখেছেন, তারা অনেক বেশি মমতাকে জানেন। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।